হাসিনার আমলে বছরে $16 বিলিয়ন পাচার, যুক্তরাজ্যে ঘনিষ্ঠজনদের 6,000 কোটি টাকার সম্পদ। 21শে আগস্ট মামলায় তারেক বাবর সহ খালাস সবাই, চার্জশিট আইনসম্মত হয়নি, হাইকোর্টের পর্যবেক্ষণ। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। 21শে আগস্টের মামলা ছিল চরম প্রতিহিংসার, বলছে বিএনপি। সামনে কঠিন সময় পার করতে হবে বললেন সেনাপ্রধান। আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করছে সেনাবাহিনী। কান্না থামছে না আইনজীবী আলিফের স্বজনদের, এখনো শোকে স্তব্ধ চট্টগ্রামের লোহাগাড়ার মানুষ। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21শে সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। রাতে আটক মুন্নি সাহা ছাড়া পেলেন ভোরে, আদালত ডাকলে হাজিরার শর্তে মুচলেকা। আওয়ামী শাসনের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে বছরে গড়ে $16 বিলিয়ন। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির 3 মাসের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের প্রথম ধাপের ঐতিহাসিক এই দলিল উপকৃত করবে জাতিকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। হাসিনা সরকারের পতনের পর 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠন করা হয় 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রতিবেদনই তুলে দেয়া হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে, যেখানে আছে শেখ হাসিনার শাসনামলের ভয়ঙ্কর লুটপাট, দুর্নীতি আর সব ক্ষেত্রে আর্থিক অনিয়মের অবিশ্বাস্য সব চিত্র। এর পেছনে আন্তর্জাতিক কারণ থাকলেও সেটার ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা চোখে পড়ার মতো। স্বৈরাচারী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামল জুড়ে বছরে কিভাবে গড়ে প্রায় $16 বিলিয়ন পাচার হয়েছে তা উঠে এসেছে বিস্তারিতভাবে। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যেই সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে কিভাবে পুঁজিবাদের জন্ম দিয়েছে বিগত হাসিনা সরকার তার কিছুটা ধারণা দেন কমিটির সদস্যরা। স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমরা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। প্রায় $16 বিলিয়ন গড়ে এটা গিয়েছে। ট্রেড বেস মানি লন্ডারিং এ বেশি হয়েছে। আগে যদি আমাদের অলিগাররা, যেটা ডক্টর দেবপ্রিয় বললেন, এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্নভাবে খাটতো। গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ব্যয় হয়েছে 7 লাখ কোটি টাকারও বেশি, যার 40% লুটপাট করেছেন আমলারা। এখানে ট্যাক্স এক্সেম্পশন আছে প্রায় 6% অফ জিডিপি, এবং ট্যাক্স এক্সেম্পশন গুলো কোনো যৌক্তিকতা ছাড়া, রেশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। দ্রুত বিদ্যুৎ যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে 3 মাসের মধ্যে আমার বিদ্যুৎ দরকার, টেন্ডার করলে সময় লাগবে, আমি করে দেব। যেই প্রকল্প করতে 1 বছর সময় লাগে, সেটার জন্য তারা এই দ্রুত আইন ব্যবহার করে প্রতিটা বড় বড় প্রকল্প, বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকা প্রকল্প এই আনসলিসিটেড পাওয়ার দিয়েছে। আর্থিক খাতের ভয়ঙ্কর এই চিত্রকে দেশের পুরো অর্থনীতির জন্য বড় দুর্যোগ বলে মন্তব্য অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরের। শর্ট টার্ম বা মিড টার্ম আমাদের সব করতে পারবো না, এটা আমরা একটা পদচিহ্ন রেখে যাব, পলিটিক্যাল গভর্নমেন্ট অনুসরণ করে। ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা পাচ্ছি,
সেটা হচ্ছে যে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং লোন 25 থেকে 30% চোখ বন্ধ করে হবে। মূল্যস্ফীতি, খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই 6 বিষয়কে গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রণীত হয়েছে শ্বেতপত্র। খুব শিগগিরই জাতির সামনে প্রকাশ করা হবে এই প্রতিবেদন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ড বা 6,000 কোটি টাকারও বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য গার্জিয়ান। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। লন্ডনের মেফেয়ার গ্রোসভেনর স্কয়ার আভিজাত্যপূর্ণ এই এলাকায় অন্তত 60টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবার। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান 2022 সালের মার্চে এই এলাকায় 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন। এখানে তার একটি ফ্ল্যাটও রয়েছে, যার দাম 3,55,00,000 পাউন্ড। জানা যায়, লন্ডনের শায়ানের এই বাড়িতেই বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। সালমানের পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের 4টি সম্পত্তি রয়েছে গ্রোসভেনর স্কয়ারে, যার দাম 2,30,00,000 পাউন্ড। যুক্তরাজ্যে সালমান পরিবারের এসব সম্পত্তির তথ্য বের হয়ে আসে অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে। আর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, এসব সম্পত্তি কেনা হয়েছে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসের মতো অফশোর কোম্পানির মাধ্যমে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনেন তারা। প্রতিবেদনে শুধু সালমান এফ রহমান নয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের এমন অনেক সম্পত্তির তথ্য উঠে আসে। অনুসন্ধান বলছে, যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান মিলেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সম্পদ 300টিরও বেশি, যার দাম অন্তত 16 কোটি পাউন্ড। আর দুপাশে গাছ ঘেরা রাস্তার ফরাসি ধাঁচের এমন প্রাসাদের মালিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের পরিবার। লন্ডনের কেনসিংটনেও এমন বিশাল অট্টালিকার মালিক আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহান। যুক্তরাজ্যে আকবর সোবহানের পরিবারের 7 সদস্যের 1,30,00,000 পাউন্ডের 2টি সম্পত্তি রয়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল মজুমদার ও তার পরিবারের লন্ডনের কেনসিংটনে অন্তত 5টি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার দাম 3,80,00,000 পাউন্ড। অনুসন্ধান বলছে, এসব সম্পত্তির বেশিরভাগই ভাড়া দেয়া। হাসিনা সরকারের আমলে তার ঘনিষ্ঠজনরা কিভাবে বিদেশে এত বিপুল সম্পদের মালিক হলো তা খতিয়ে দেখা শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। আদালতে সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন ঠিকই, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কোনো সাক্ষী বলেননি। সেদিন ব্যবহৃত গ্রেনেড কে বা কারা সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। এদিকে সরকার চাইলে চার্জশিট পুনঃতদন্ত করতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু।
2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে 2018 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে। আর মৃত্যুদণ্ড দেয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ আরও 19 জনকে। এরপর ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের শুনানি হয় হাইকোর্টে। বেঞ্চ ভেঙে গেলে আবারও বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। অবশেষে হাইকোর্টের রায়ে খালাস দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে। দ্বিতীয় চার্জশিট আইনসম্মত না হয় এই রায় দেয়া হয়। জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। পরে তারেক রহমানের আইনজীবীরা জানান ষড়যন্ত্র করেই ফাঁসানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না এবং একজনের কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কখনো 120B অব দি পেনাল কোড অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি যেটা এটা প্রমাণ করা যায় না। 21শে আগস্ট ঘটনায় নিহত 24 জনের পরিবার চাইলে আপিল করতে পারবে। প্রকৃত আসামিদের ধরতে চাইলে সরকার আবারও পুনঃতদন্তও করতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার খালাসের বিরুদ্ধে আপিল করা উচিত। মোট 84টি মামলার মধ্যে 36টি মামলায় খালাস পেলেন তারেক রহমান, আর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র সংক্রান্ত বিচারাধীন মামলা হাইকোর্টে। শাকেরা আরজু, 21শে টেলিভিশন, ঢাকা। এদিকে 21শে আগস্ট মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাই হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে এক বিবৃতিতে তিনি বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। এছাড়া ঐতিহাসিক এই রায়ে আরও প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে আনিত সকল মামলাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলক ছিল। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, 21শে আগস্টের মামলায় তাকে যে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছিল তা আজ প্রমাণিত হয়েছে। এদিকে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় 21শে আগস্ট মামলায় তারেক রহমানকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন। কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে, হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু মানুষ আছে যারা ডক্টর ইউনূসের সরকারকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাই সরকারের মধ্যে লুক্কায়িত কিছু লোক আছে, তারা সরকারকে কোনো রকম অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো
আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। এদিকে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। শেখ হাসিনার পতন হজম করতে না পেরে ভারত অপপ্রচারে মেতেছে বলেও মন্তব্য করেন তিনি। হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই মোদি ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। কুখ্যাত সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, দেশের ক্রান্তিকালে দিন-রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ, দুর্যোগ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ নানা বিষয়ে কথা বলেন সেনাপ্রধান। দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী অনেক ভালো কাজ করে যাচ্ছে বলে জানান জেনারেল ওয়াকার। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। সামনে কঠিন সময় পার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কান্না থামছেই না শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্বজনদের। চিন্ময় অনুসারীদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আলিফের শোকে স্তব্ধ চট্টগ্রাম লোহাগাড়ার মানুষ। আলিফের 3 বছরের শিশু সন্তান তাসকিয়া এখনও খুঁজে বেড়াচ্ছে বাবাকে। নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি স্থানীয়দের। এমন নৃশংস হত্যাকাণ্ড আর কখনোই দেখতে চান না তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের সহায়তায় ডেস্ক রিপোর্ট। আব্বু কোথায়? আব্বু শহরে। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের 3 বছরের শিশু সন্তান তাসকিয়া, শত আদরেও হাসি নেই তার মুখে। কখন আসবে? চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে গত 26 নভেম্বর নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে চিন্ময় সমর্থকরা। প্রিয় আলিফকে হারিয়ে শোক সাগরে ভাসছেন স্বজনরা, তাদের কান্না থামছেই না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমার দেখে যেভাবে মারছে ওভাবেই আমরা শাস্তি চাই সবাই। কোনোদিন দিয়ে কোনো কারোর সাথে যে বিতর্ক কথা বলছে এরকম কোনো নজির নেই। এইরকম একটা আমার বালোর সন্তানকে যে করতে করছে, আমার ডান হাত কাটে নিয়ে গেছে মতো হয়ে গেছে এখন। নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন আলিফের সহকর্মীরা। এভাবে হলে এখানে কোর্টেরও নিরাপত্তা নাই, আইনজীবীদেরও নিরাপত্তা নাই, বিচার প্রার্থী জনগণেরও কোনো নিরাপত্তা। শহীদ সাইফুল ইসলাম আলিফ ছিলেন খুবই মেধাবী আইনজীবী। লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ 5 পেয়ে দাখিল পাশ করেছিলেন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে LLB শেষ করে যুক্ত হয়েছিলেন
আইন পেশায়। উনি মানে মানুষের সাথে খুব মানে চলাফেরা শুরু করে ওনার ব্যক্তি জীবন ছিল অনেক সাদামাটা, সব মানুষের সাথে মিশে যেতেন। ইসকন সদস্যরা যেভাবে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই ইসকন সংগঠন নিষিদ্ধ এবং ওদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আলিফের মতো আর কেউ যাতে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হন সেজন্য এই হত্যাকারীদের কঠোর বিচার চান স্বজন, সহকর্মী ও স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাংবাদিক মুন্নি শাহকে রাতে আটক করে ভোরেই ছেড়ে দেওয়া হয়েছে। হত্যা মামলার আসামি হওয়ায় আদালত তাকে ডাকলে হাজির হবেন এই মর্মে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আদিত্য মামুনের রিপোর্ট। শনিবার রাতে কারওয়ান বাজারের একটি ডিজিটাল মিডিয়া অফিস থেকে বের হলে একদল জনতা মুন্নি শাহকে দেখতে পেয়ে ঘিরে রাখে। তাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম স্লোগান দেয় এবং বেশ কিছু সংবাদ প্রচার ও মন্তব্যের জন্য দায়ী করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় তেজগাঁও থানায়। পুলিশ বলছে মুন্নি শাহকে গ্রেফতার করা হয়নি, বরং জনতার হেনস্থা থেকে বাঁচাতেই তাকে থানায় নেওয়া হয়েছিল। লোকজন তাকে ঘিরে রাখে এবং আমাকে সংবাদ দিলে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং ওনাকে উৎসুক বা উত্তেজিত জনতার হাত থেকে ওনাকে আমি রক্ষা করি এবং রক্ষা করে ওনাকে থানায় নিয়ে আসি। রাতেই থানা থেকে সাংবাদিক মুন্নি শাহকে ডিবিতে নেওয়া হলেও পরে পরিবারের কাছে ফেরত দেয়া হয়। সূত্র বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী এক উপদেষ্টা এবং ঢাকাস্থ হাইকমিশনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয়েছে মুন্নি শাহকে। তাকে আমরা জনগণ সে অসুখ দিয়ে মানে প্যানিক অ্যাটাকের মধ্যে পড়ে জনগণ আমরা জনগণের কাছে উদ্ধার করছি। আমরা এখন দেখি কি করতে পারি, আমরা পরবর্তী এখন সিদ্ধান্ত নিইনি। 90 দশকের শেষ দিকে আজকের পত্রিকা দিয়ে কর্মজীবন শুরু করেন মুন্নি শাহা। পরে ভোরের কাগজ হয়ে 1999 সালে দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল চ্যানেল 21 টেলিভিশনে যোগদান করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর 21 টেলিভিশন বন্ধ হয়ে গেলে মুন্নি সাহা পাড়ি জমান ATN বাংলায়। তার লাগামহীন স্বেচ্ছাচারিতা আর বেপরোয়া সাংবাদিকতায় ভিন্ন পথে হাঁটতে থাকে গণমাধ্যম। ATN নিউজে গিয়ে আরও উচ্চাভিলাষী হয়ে ওঠেন মুন্নি সাহা। নানান কর্মকাণ্ডে নিজেও শিরোনাম হয়েছেন বহুবার। বিডিআর বিদ্রোহে একপেশে সংবাদ, ক্ষমতাসীন রাজনৈতিক ব্যবসায়ী শিল্পপতিদের মাধ্যমে বিপুল অর্থ সম্পদ হাতিয়ে নেন। রাজধানীর উত্তরা বনানীতে ফ্ল্যাট, প্লট, হাতিরঝিলে রেস্টুরেন্ট, চট্টগ্রামে একাধিক ফ্ল্যাটের মালিক বনে যান রাতারাতি। গণমাধ্যমের ব্যানারে প্রভাব খাটিয়ে পরিচিত জনদের জন্য সরকারি কাজ বাগিয়ে নিতেন তিনি। শুধু তাই নয়, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পূজার আয়োজনের আড়ালে পকেটে পড়তেন কোটি কোটি টাকা। আওয়ামী ঘরানার সাংবাদিক হিসাবে তার আকাশস্পর্শী প্রভাব থাকার পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরসঙ্গী হয়ে গোপনে অডিও রেকর্ড করে ধরাও পড়েছিলেন মুন্নি সাহা। গণমাধ্যম মাফিয়া নাইমুল ইসলাম খান সহ আরও কয়েকজনের সাথে সখ্যতায় গড়ে তুলেছিলেন ছায়া গণমাধ্যম। 1 টাকার খবর নামে অনলাইন পোর্টালের বিনিয়োগকারী ছিলেন নাইমুল ইসলাম খান। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে 4টি মামলাও হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, নিবন্ধন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। গবেষণা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিপিডির ইতিবাচক ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গবেষণা সংস্থাটির 3 দশক পূর্তির আয়োজনে ভিডিও বার্তায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। আর বিশিষ্টজনেরা বলছেন, অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে সংস্কার কাজে আসবে না। তহিদুর রহমানের রিপোর্ট। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন। সংস্থাটির চেয়ারপারসন প্রফেসর রেহমান সোবহান সহ সংশ্লিষ্টরা এই সময় জ্ঞান ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডির ভূমিকা তুলে ধরেন। All the stakeholders to come and participate in that discussion. ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় সিপিডির জোরালো ভূমিকা অব্যাহত থাকবে।
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। গত 15 বছরে আওয়ামী লীগ অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে এ সময় মন্তব্য করেন বিশিষ্টজনেরা। পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল। সব ধরনের মত প্রকাশের যে আমার অধিকার, সেগুলো আস্তে আস্তে সমাজ থেকে চলে যায়, এবং সেটাই হলো এই 15 বছরের বলতে পারেন যে ম্যানিপুলেটেড ইলেকশনের ফলশ্রুতি। যখন কোথাও কথা বলার সুযোগ ছিল না, তখন সিপিডির মাধ্যমেই বিভিন্ন মতের মানুষ নিজেদের মতামত দিতে পেরেছে উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন। ফ্রি, ফেয়ার, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন কারোর জন্য সুখকর নয়। দিনব্যাপী অনুষ্ঠানে সিপিডির 30 বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। সিপিডি তৈরি হওয়ার পিছনে মূল ইম্পেটাস যে ডিবেট, আ কালচার অফ ডিবেট অ্যান্ড ডিসকাশন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সকল জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার খান জাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে শফিকুর রহমান আরও বলেন, ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো আগ্রাসী হাত আর দেখতে চায় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র প্রয়োজন। মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এদেশের মাটি আমাদের প্রিয় মাটি, এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ। সুতরাং বুকে যতই দুঃখ, ব্যথা, বেদনা থাকুক, আমাদের হাত যেন কারো জীবন, সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে। অবশেষে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। তবে এবারই প্রথমবারের মতো সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শেষ করে পর্যটকদের যেতে হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটন স্পটে। তবে অনলাইন নিবন্ধন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্যে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। পরিবেশ প্রতিবেশ বিবেচনায় দ্বীপটিতে পর্যটক নিয়ন্ত্রণের নীতিমালার কারণে এবছর মৌসুম শুরুর বেশ কিছুদিন পরও চলাচল করেনি জাহাজ। অবশেষে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে রোববার সকাল 10টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে 12 আউলিয়া নামের একটি জাহাজ। এর মধ্য দিয়ে সেন্ট মার্টিন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটল। পর্যটন ব্যবসায়ীদের মাঝে ফিরেছে স্বস্তি, খুশি পর্যটকরাও। আমাদের আজকে চলে যাবার দিন ছিল, সেটা টিকিট ক্যান্সেল করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা নিউ কাপল হানিমুনে আসছি, খুব ভালো লাগছে। যথেষ্ট সুন্দর। আর আমার ফার্স্ট টাইম যেহেতু যাত্রী করতেছি, আর আজকে যেহেতু ফার্স্ট টাইম ছাড়লো, যথেষ্ট ভালো ছিল। তবে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে রয়েছে অসন্তোষ, মিশ্র প্রতিক্রিয়া। আমার অনলাইন টিকিট, ট্রাভেল পাস অনলাইন, সবকিছু অনলাইন, তারপর ওনাকে এখানে হয়রানি শিকার হতে হয়েছে। ব্যবস্থাটা করছে যে এখন আমাদেরকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে। এটা আসলে দেশের মধ্যে ভিসা নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। প্রথম দিনে 653 জন যাত্রী নিয়ে জাহাজটি ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক। সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং যে অপরূপ যে সৌন্দর্য এবং যে সম্ভার, এটিকে রক্ষা করার জন্য পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নানা ধরনের রুলস এবং নানা ধরনের প্রভিশনস দেওয়া হয়েছে, যেগুলো আসলে আমাদের সম্পদ সুরক্ষার জন্যই কার্যকর। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। জাহাজ ছাড়বে কক্সবাজার থেকে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। বাকি 6 মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। আর এবছর থেকে পর্যটক নিয়ন্ত্রণে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে সেন্ট মার্টিন যাওয়ার নির্দেশনা দেয়া হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। ভোরের স্নিগ্ধতায়, মৃদুমন্দ ঠান্ডা হাওয়ায়, ঘন কুয়াশায় ছেয়েছে গ্রামীণ জনপদ।
বঙ্গোপসাগরে বিস্তৃত মৌসুমী লঘুচাপে তাপমাত্রা কমতে শুরু করেছে রাজধানী সহ দেশ জুড়ে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এরই মধ্যে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে সারা দেশের সব বয়সী মানুষ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঘন কুয়াশার চাদরে কমে আসছে সূর্যের দাপট, মিঠে করা রোদই জানান দিচ্ছে শীতের আগমনী। অগ্রহায়ণের হিমেল হাওয়ার পরশে তড়িঘড়ি উষ্ণতা লুফে নিতে গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। আর পিঠাপুলির মৌ গন্ধে ওম খুঁজে নিচ্ছে শীতপ্রিয় মানুষেরা। শীত জেঁকে বসার আগেই নানান রোগের শয্যাশায়ী দেশের উত্তর জনপদের খেটে খাওয়া মানুষ। ঠান্ডা খুব চলা যাচ্ছে না, কুয়াশা ঠিক পাওয়া যাচ্ছে না। ঠান্ডা এখন কাজকর্ম খুব কম, কাজকর্ম হচ্ছে না। দেশের দক্ষিণাঞ্চল এবং সীমান্ত এলাকায়ও বাড়ছে ঠান্ডাজনিত রোগের দুর্ভোগ। ছেলে নিয়ে চুয়াডাঙ্গা হাসপাতালে এসেছি, বয়স 1 মাস 7 দিন, ঠান্ডা ডবল নিউমোনিয়া। সারা দেশ শীতের স্পর্শ পেলেও রাজধানী ঢাকা এখনো অপেক্ষায়। তবে এ সপ্তাহেই নগরবাসী টের পাবে ঠান্ডা, এমনই আভাস আবহাওয়া অধিদপ্তরের। শীতের যে আগমনী বার্তা সেটা আমি বলতে পারি যে ঢাকায় আগামী 5 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং শীতের অনুভূতি শুরু হবে। তবে তাপমাত্রা এখন গ্র্যাজুয়ালি কমছে এবং আমাদের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, এই সকল জায়গায় কিন্তু তাপমাত্রা কম। চলতি মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন হাক্কানি আঞ্জুমানের নেতারা। রাজধানীতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটি আয়োজিত প্রার্থনা সভায় সহিংসতা ছেড়ে সব ধর্মের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানান তারা। সুমাইয়া খানের রিপোর্ট। দি হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ আয়োজিত 28তম আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভা। সভায় বক্তারা অভিন্ন কণ্ঠে বলেন, প্রত্যেক ধর্মেরই একটাই মূল মন্ত্র, শান্তি। আমাদের ঈদ হয় না, আমাদের বকরিদ হয় না, আমাদের শবে মেরাজ হয় না, তো সেইখানে আমরা ওদের ডাকতে পারি না। মিলিত হতে হবে, বুঝতে হবে যে দি প্লেন যেখানে আমরা মিট করি সেটা হলো লাভ। এইটাই হলো আসল কথা। বৈশ্বিক প্রেক্ষিতে আন্তঃধর্মীয় সম্প্রীতির বিভিন্ন আয়োজন এবং কোভিড-19 সময়ও এ ধরনের প্রার্থনা হয়েছে। সেখানে আমরা দেখি এ প্রার্থনাগুলো নিষ্ফল নয়। সারা বিশ্বে দুর্দিন চলছে উল্লেখ করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিভিন্ন সম্প্রদায়ের নেতারা। আমরা সকলেই একটি বস্তু দ্বারা সেই উপাসনায়, সেই ইবাদত, সেই পূজা, সেই নামাজ, সেই রোজা আমরা করছি একটি মাত্র বিষয়ের দ্বারা। কি সেই বস্তু? সেটি হচ্ছে প্রেম। ধর্ম বিভিন্ন সংস্থা যেটা আছে, এগুলোর এখন আসলে বেশি বেশি প্রয়োজন আমাদের মধ্যে এই ধরনের সৌভ্রাতৃত্ব বোধ জন্মানোর জন্য। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। পৃথিবীর সকল ধর্মই শান্তির কথা বলে, নানান কায়দায় অঘটন ঘটিয়ে কোনো না কোনো ধর্মের উপর দায় ফেলার মাধ্যমে নিজের এবং অন্য ধর্মকে বিতর্কিত করি। সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর তাগিদ উঠে আসে এই সর্বধর্মীয় প্রার্থনা সভা থেকে। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। বাণিজ্য সংবাদ। খেলাপি ঋণ আদায়ে বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ সহ গ্রুপের মালিকানাধীন 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জনতা ব্যাংক। অর্থঋণ আদালতে করা এই মামলায় অন্য আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, তাদের 2 ভাইয়ের স্ত্রী সহ 11 জন এবং গ্রুপের মালিকানাধীন 12টি প্রতিষ্ঠান। দুপুরে বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি করেন জনতা ব্যাংকের কর্মকর্তা সত্যজিৎ ঘোষ। একই সাথে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে খেলাপি ঋণের টাকা উদ্ধারে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার ক্রোকেরও নির্দেশ দেন আদালত। এই মামলায় আজকে আদালত
কয়েকটি আদেশ দিয়েছেন। তার মধ্যে একটি আদেশ হলো যে 4 নম্বর বিবাদী সাইফুল আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলো করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু, ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন আগামী তারিখ পর্যন্ত, তারা হাজির না হওয়া পর্যন্ত। নিচে আরো একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে বিপিএল এর মাস্কট উন্মোচন, বছর জুড়ে চলবে তারুণ্যের উৎসব। জমকালো আয়োজনে উন্মোচিত হলো তারুণ্যের উৎসব ও বিপিএল 2025-এর মাস্কট। বিপিএল এর আসর দিয়ে শুরু হবে বছরব্যাপী তারুণ্যের উৎসব। বৈশ্বিক পরিমণ্ডলে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা বাড়াতে বদ্ধপরিকর বিসিবি। জুলাই বিপ্লবের শহীদ মুগ্ধর স্মরণে এবারের বিপিএল দর্শকদের বিনামূল্যে পানি পান করানোর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি। আকাশুজ্জামানের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ও বিপিএল এর মাস্কট উন্মোচনে বিসিবির এই আয়োজন। জাতীয় দলের ক্রিকেটারদের সাথে আয়োজনে যোগ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরুতেই প্রদর্শিত হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে হৃদয় ছোঁয়া প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। প্রধান উপদেষ্টার পরিকল্পনায় খেলার প্রসার বাড়াতে বছরব্যাপী তারুণ্যের উৎসবের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ অন্যান্য 7টি মন্ত্রণালয় যারা আমাদের এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকেও জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। প্রান্তিক পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিসিবি নিরলস কাজ করে যাচ্ছে জানিয়ে বোর্ড সভাপতি বলেন, বিপিএল এর ঐতিহ্য ফিরিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ ক্রিকেটের গ্রহণযোগ্যতা বাড়ানোই মূল উদ্দেশ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি20-র 11তম আসরকে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিক উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের আন্তরিক আগ্রহ ও দিক নির্দেশনা এবারের বিপিএল টি20 আয়োজনে শুধুমাত্র ক্রিকেট নয়, বরং সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং জনগণের সর্বাত্মক সম্পৃক্তকে এক সূত্রে বেঁধে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে বলে আমরা আশা করছি। বিপিএল ও তারুণ্যের উৎসবের মাস্কটের নাম দেওয়া হয়েছে ডানা 36। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। বিসিবির বিবেচনায় সবসময় আছেন সাকিব আল হাসান, তবে শুধু বিদেশে খেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। গণমাধ্যমকে বোর্ড সভাপতি আরও জানান, সাকিবের দেশে আসা বা নিরাপত্তা ইস্যু সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপর। আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার আমলে বছরে $16 বিলিয়ন পাচার, যুক্তরাজ্যে ঘনিষ্ঠজনদের 6,000 কোটি টাকার সম্পদ। 21 আগস্ট মামলায় তারেক বাবর সহ খালাস সবাই, চার্জশিট আইনসম্মত হয়নি, হাইকোর্টের পর্যবেক্ষণ। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, 21 আগস্টের মামলা ছিল চরম প্রতিহিংসার, বলছে বিএনপি। সামনে কঠিন সময় পার করতে হবে বললেন সেনাপ্রধান, আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করছে সেনাবাহিনী। কান্না থামছে না আইনজীবী আলিফের স্বজনদের, এখনো শোকে স্তব্ধ চট্টগ্রামের লোহাগাড়ার মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।